হত্যাকাণ্ডের জন্য এবং প্রত্যেকের এগেনস্টে কোনো না কোনো জুলাই হত্যাকাণ্ডের মামলা আছে, আরও অন্যান্য মামলাও থাকতে পারে। সো অ্যাগেন এটা এক ধরনের প্রহসন না। আপনি যদি জানেন যে তারা ঘটনার সাথে জড়িত না, আমি যে মামলার কথা বলছিলাম সেখানে এরকম বক্তব্য আছে, যিনি হচ্ছেন পেশাদার সন্ত্রাসী, আগুন লাগিয়েছেন একটা বিল্ডিংয়ে, সেভাবে একজনকে মেরে ফেলেছেন, অথচ সেটার কোনো সাক্ষ্য প্রমাণ কোথাও নেই। সো কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে টাইম এসছে, খুব ভালো যে আপনারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন, আলোচনা করার জন্য বসেছেন, বাট আই থিঙ্ক টাইম এসছে নিজেদেরকে একটু প্রশ্ন করা এবং আমরা অ্যাকচুয়ালি কী ধরনের বাংলাদেশ দেখতে চাচ্ছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা সবাই আপনাদের সম্মিলিত শক্তি লাগাবেন নতুন নতুন আইন তৈরি করতে, নতুন দ্বিতীয় কক্ষ, তারপর এইসব আইন, সচিবালয় নিয়ে আইন, জুডিশিয়াল সচিবালয় নিয়ে আইন, মানবাধিকার কমিশনের একদম পারফেক্ট একটা আইন যেটা সব ধরনের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়া হবে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হবে না, বিবেকে আমরা কোনো ধরনের টান দিব না, আমরা ভুলে যাব যে আমার শত্রু যে তারও ন্যূনতম কিছু অধিকার তার প্রাপ্য। কারণ এক্স্যাক্টলি এই বিষয়টা আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখে এসেছি। আপনারা যারা একটু বয়সে কম তাদের হয়তো মনে থাকবে না বা আপনারা শুনেছেন অন্যদের কাছে, এখানে যাদেরকে দেখছি আমার মনে হচ্ছে আপনাদের সবার অভিজ্ঞতা আছে। আমরা তো এই সময় দেখে এসেছি যে এই মুহূর্তে বলা হতো যে একজন বিএনপি করেন অথবা জামাত করেন অথবা নাগরিক সমাজের কিন্তু সরকারের বিরুদ্ধে উনি বক্তব্য রাখেন বা কাজ করেন, বাস উনি একদম ক্যান্সেলড। ওনার না কোনো সুযোগ সুবিধা, না কোনো পেশায় ওনাকে কোনো সুযোগ দেওয়া হবে, অন্য কোনো স্থান ওনাকে দেওয়া হবে না এবং কোনো ধরনের সভা সংগঠন স্টেজ কোনো জায়গা উনি পাবেন না। এখন আমরা যদি ওইটা আবার রিক্রিয়েট করতে চাই, ওই ভবিষ্যৎটা আমরা তৈরি করতে চাই নিজেদের জন্য, তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমরা যেভাবে চলছি সেভাবেই চলতে পারবো। কিন্তু যদি আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই, যদি বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাই, তাহলে অন্যদের কথা শুনতে হবে এবং কথা বলতে দিতে হবে। শেষ একটা কথা বলতে চাচ্ছি 1 মিনিটের মধ্যে, যে আমি ওকালতি করি, খুব বেশি দূরে না, সুপ্রিম কোর্টে। বিচারক বিচারপতিদের অধিকার নিয়ে আমরা কথা বলছি, অবশ্যই যে তাদের জন্য আলাদা সচিবালয় থাকুক, তাদের নিয়োগ হওয়ার একটা স্বচ্ছ একটা প্রক্রিয়া থাকুক। একই সাথে কিন্তু আমাদের আইনজীবীদের কথা বলতে হয়। আমাদের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছেন তাতে আমরা একটা নির্বাচন পেয়েছি, কিন্তু সেই নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী অবস্থায় আমরা আছি। এখন আমরা কি দেখছি, আমাদের সুপ্রিম কোর্টে সেখানেও নির্বাচন হবে, সংসদের নির্বাচন না, শুধুমাত্র সুপ্রিম কোর্টে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের ব্যাপারে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল কোনো না কোনোভাবে, সন্ত্রাস দমন আইন যেভাবে সংশোধিত হয়েছে সেটার কারণে তারা কোনোভাবে নির্বাচন করতে পারবেন না। এখন যারা দাঁড়াচ্ছেন তারা কিন্তু প্রতিদিন তো কোর্টে আসেন, প্র্যাকটিস করেন, তাদের কারো বিরুদ্ধে কোনো ন্যূনতম অভিযোগ নাই যে তারা কোনো হত্যাকাণ্ড তো দূরের কথা, কোনো ধরনের অন্যায়ের সাথে তারা জড়িত ছিলেন। তাদের সবচেয়ে বড় অন্যায় হতে পারে সেই সময় কেউ হয়তো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন অথবা কেউ আওয়ামী লীগের সদস্য ছিলেন, কিন্তু এখন তারা যখন দাঁড়াচ্ছেন নির্বাচনে, তারা তো আওয়ামী লীগ হয়ে দাঁড়াচ্ছেন না, তারা দাঁড়াচ্ছেন একজন আইনজীবী হিসেবে, একজন দক্ষ আইনজীবী হিসেবে যার অনেক বছরের অভিজ্ঞতা আছে। হয়তো আপনাদের কারো পক্ষেও তারা ওকালতি করেন, কিন্তু তাদেরকে বলা হচ্ছে, তাদের এই ধরে নেওয়া হচ্ছে তাদের কি পরিচয়, কারণ তারা কোথাও বলছেন না যে আমি আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামী লীগের ঝান্ডা ওড়ানোর জন্য আমি এখানে আসি, বলছি আমি একজন আইনজীবী হিসেবে আসছি, আইনজীবীদের পেশাদার ব্যবস্থা কি আছে সেটা আমি দেখতে চাই। সেখানে বলা হচ্ছে তারা দাঁড়াতে পারবে না, এবং যে কী কারণে আমি এই গল্পটা আপনাদের সামনে বলছি এবং কেন এটা আজকের এই আলোচ্যসূচির সাথে জড়িত, বিকজ তাদের কি বাক স্বাধীনতা ওখানে রুদ্ধ হচ্ছে না? বাক স্বাধীনতা কি একটা অংশ না যে তারা একটা সমাবেশ করতে পারবে, তারা বলতে পারবে আমি নির্বাচিত হতে চাই, ভোট দেওয়ার এবং ভোট পাওয়ার অধিকার কি কোনোভাবে বাক স্বাধীনতার সাথে জড়িত? আমি যতদূর জানি, আমার সীমিত পড়াশোনা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে তাদের বাক স্বাধীনতা কি রুদ্ধ হচ্ছে না? এবং রুদ্ধ হচ্ছে কাদের জন্য? এই মুহূর্তে যারা দাঁড়াচ্ছেন সেই নির্বাচনে, সেখানে যারা বিএনপির সাথে